আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তোমরা যারা ক্লাস 9, ক্লাস 10 অথবা এসএসসি পরীক্ষার্থী আছো, তোমাদের জন্য এই আয়োজন টেক্সট বুক সিরিজ। তো এই সিরিজে আমরা কি করি? আমরা টেক্সট বুকের আলোকে চ্যাপ্টারে কি কি বিষয় আলোচনা করা আছে সেটা জাস্ট টেক্সট বুকের আলোকে আমরা পড়াশোনা করি। তো চলো আজকে আমরা কেমিস্ট্রির 3 নম্বর চ্যাপ্টার পদার্থের গঠন চ্যাপ্টারটা পড়ে ফেলি। সবার প্রথমে এই যে পদার্থের গঠন চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারের কিছু ইতিহাস দেওয়া আছে। যেমন আমাদের যে পদার্থ, এই পদার্থের সম্পর্কে কিছু ইতিহাস বা মতবাদ নিয়ে আলোচনা করা আছে। গ্রিসের দার্শনিক ডেমোক্রিটাস সর্বপ্রথম বলেছিলেন পদার্থের কিছু একক আছে যা অনেক ক্ষুদ্র এবং তাকে ভাগ করা যায় না, মানে অবিভাজ্য, আর এর নাম তিনি দিয়েছিলেন অ্যাটম। তার পরবর্তীতে বিজ্ঞানী অ্যারিস্টটল এর বিরোধিতা করছিলেন এবং তিনি বলছিলেন যে না, এই পদার্থের যে ক্ষুদ্রতম কণাটা, এটা অবিভাজ্য না, এটাকে আরো ভাগ করা যাবে। তার পরবর্তীতে 1803 সালে জন ডাল্টন পুনরায় এই ডেমোক্রিটাসের মতবাদটাকে তিনি প্রাধান্য দেন। তারপরে সর্বশেষ প্রমাণিত হয় যে না, এই পরমাণুটা অবিভাজ্য নয়, তার মানে এটাকে ভাগ করা যায়। ভাগ করে আমরা কি কি কণিকা পাই? স্থায়ী কণিকা 3টা পাই। একটা হচ্ছে ইলেকট্রন, একটা প্রোটন, আর একটা হচ্ছে নিউট্রন। তো এই সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসে আরো ভালো মতো জানতে পারবো। চলো আমরা নেক্সটে যাই। মৌলিক এবং যৌগিক পদার্থ। মৌলিক পদার্থ কাকে বলা হয়? যে পদার্থগুলোকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যাবে না, তাকেই বলা হচ্ছে মৌলিক পদার্থ, আর সংক্ষেপে বলা হয় মৌল। পৃথিবীতে এ পর্যন্ত মৌলিক পদার্থ আবিষ্কার হয়েছে 118টি, এবং তার মধ্যে 98টি পাওয়া যায় প্রকৃতিতে, আর বাকিগুলো পাওয়া যায় কোথায়? গবেষণাগারে। এই যে গবেষণাগারে তৈরি করা হয় এদেরকে বলা হয় কৃত্রিম মৌল। কৃত্রিম বলতে বোঝায় আর্টিফিশিয়াল, যেগুলো মানুষ সৃষ্টি করতে পারে। আর আমাদের টোটাল 118টার মধ্যে মানব শরীরে, হিউম্যান বডিতে পাওয়া যায় 26 ধরনের মৌলিক পদার্থ। এটা এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন। যৌগিক পদার্থ কাকে বলে? যে সকল পদার্থকে ভাঙলে 2 বা তার থেকে বেশি মৌল তুমি পাবা, তাদেরকে বলা হয় যৌগিক পদার্থ, বা সংক্ষেপে বলা হয় যৌগ। যেমন একটা উদাহরণ বলতে পারি, পানি। পানির সংকেত কি? H2O। তার মানে এটাকে ভাঙলে তুমি 2টা হাইড্রোজেন পাবা, একটা অক্সিজেন পাবা। তার মানে এটা একটা যৌগিক পদার্থ বা যৌগ। পরমাণু কাকে বলে? পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যার মধ্যে মৌলিক পদার্থটার গুণাগুণ বিদ্যমান থাকবে, বর্তমান থাকবে, উপস্থিত থাকবে। তাহলে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাটাকে বলা হয় কি? পরমাণু। আর এরকম একাধিক পরমাণু বা 2 বা তার বেশি পরমাণু যদি পরস্পর রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে, তাহলে তাকে আমরা বলতে পারি অণু। যেমন এই যে আমরা পানি একটু আগেই দেখলাম যে অনেকগুলো পরমাণু একসাথে যুক্ত আছে, তাহলে এটাকে আমরা বলতে পারবো একটা অণু। দেন মৌলের প্রতীক। প্রতীক বলতে কি বোঝায়? এই যে আমাদের যতগুলো মৌলিক পদার্থ আছে 118টা, এই মৌলিক পদার্থগুলোকে 2টা ভাষা থেকে নেওয়া হয়েছে। একটা হচ্ছে ইংরেজি আর একটা হচ্ছে ল্যাটিন। এই ইংরেজি এবং ল্যাটিন নাম পুরোটা কি দেওয়া সম্ভব? না, আমরা তো বিক্রিয়াতে পুরোটা নাম লিখতে পারি না। তো এই 2টা নামের যে সংক্ষিপ্ত রূপটা, সেই সংক্ষিপ্ত রূপটাকে বলা হয় প্রতীক। তাহলে আমরা বলতে পারি কোন মৌলের ইংরেজি এবং ল্যাটিন নামের যে সংক্ষিপ্ত রূপ, এটাকে বলা হচ্ছে প্রতীক। তাহলে দেখো এই যে হাইড্রোজেন, হাইড্রোজেন পুরোটা তো আমরা লিখি না, আমরা শুধু এইচ লিখি। অক্সিজেন, অক্সিজেনের পুরোটা লিখি না, শুধু ও লিখি। নাইট্রোজেনের শুধু এন লিখি। এরকম করে আমরা ছোট সংক্ষেপে প্রতীক হিসেবে ইউজ করি। তো এটারও কিছু নিয়মাবলী আছে, যেমন মৌলের যে ইংরেজি নাম বা ল্যাটিন নাম যেটাই হোক, সেটার প্রথম অক্ষরটা আমরা বড় হাতের দিয়ে লিখি। যদি 2টা নামেরই প্রথম অক্ষর সেম হয়ে যায়, একই লেটারের হয়ে যায়, তাহলে আমরা কি করি? তাহলে আমরা 2 অক্ষরে নির্বাচন করি, এবং প্রথম অক্ষরটা বড় হাতের থাকবে এবং পরেরটা কি থাকবে? ছোট হাতের বা স্মল লেটার। যেমন এখানে নাইট্রোজেন অলরেডি তুমি এন ইউজ করে ফেলছো, তাহলে এখন তোমার সোডিয়ামের কথা যদি চিন্তা করো, সোডিয়ামের নাম হচ্ছে নাট্রিয়াম, তাহলে এখানে কি তুমি এন ব্যবহার করতে পারবা না? তোমাকে কি ইউজ করতে হবে? এন এ। এইভাবেই এটার নিয়মাবলী করা হয়েছে। কিছু মৌলিক পদার্থে তাদের ল্যাটিন নাম থেকে নেওয়া হয়েছে, যেমন এটা এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট একটা বক্স। তাহলে দেখো এই যে সোডিয়াম যে আছে, এটা ন্যাট্রিয়াম ভাষা থেকে আসছে, শব্দ থেকে। এটা Na প্রতীক। কপার কাপরাম Cu, পটাশিয়াম ক্যালিয়াম K, সিলভার আর্জেন্টাম Ag, টিন স্টারনাম Sn, অ্যান্টিমনি স্টিবিয়াম Sb, গোল্ড অরাম Au, লেড প্লাম্বাম Pb, টাংস্টেন ওলফ্রাম W, আয়রন ফেরাম Fe, মার্কারি হাইড্রারজিরাম Hg। তাহলে এগুলোর ল্যাটিন শব্দগুলো তোমাকে জানতে হবে এবং এর প্রতীকগুলো খুব সুন্দরভাবে জানতে হবে। দেন আমরা আসি সংকেত। সংকেত বলতে এই যে আমাদের যে অণুগুলো আছে, এই অণুগুলোকে তো আমরা বড় নামটা লিখি না, এই যে অণুগুলো লেখার যে সাংকেতিক চিহ্ন, এটাকে বলা হচ্ছে সংকেত। যেমন এটাকে আমরা বলতেছি সালফিউরিক অ্যাসিড, এটাকে পুরো নাম তো লেখা সম্ভব না, সেজন্য এটাকে আমরা সংক্ষেপে লিখতে পারি, এটাকে বলা হচ্ছে সংকেত।
আর পারমাণবিক যে সাংগঠনিক কণা, তার মানে প্রতিটা পরমাণুতে 3টা যে স্থায়ী কণিকা থাকে সেগুলোর নাম ইলেকট্রন, প্রোটন, নিউট্রন আমরা পড়ে আসছি। এই যে 3টা কণিকার কিছু বৈশিষ্ট্য আমাদেরকে জানতে হবে। তো এই বৈশিষ্ট্য আমরা একটা বক্স আকারে পড়বো। বক্স সুন্দর করে, এটা এমসিকিউ এর জন্য মাস্ট পড়তেই হবে। দেখো, ইলেকট্রন এটাকে ছোট হাতের ই দিয়ে প্রকাশ করা হয়, প্রোটনকে ছোট হাতের পি, নিউট্রনকে ছোট হাতের এন। তো চার্জ আমরা তো নর্মালি জানি যে প্রোটন আর নিউট্রন কেন্দ্রে থাকে, পরমাণুর কোথায় থাকে? কেন্দ্রে। আর ইলেকট্রন কোথায় থাকে? চারপাশে ঘুরে বেড়ায়। তো এই প্রোটন আর নিউট্রন এদের চার্জ কেমন হয়? প্রোটন হয় পজিটিভ, প্রোটন হয় কি পজিটিভ, নিউট্রন হয় নিরপেক্ষ, আর ইলেকট্রন হয় নেগেটিভ চার্জ। তাহলে এটা তো তাদের আপেক্ষিক চার্জ। তার মানে তুমি বুঝতে পারতেছো পজিটিভ নাকি নেগেটিভ। কিন্তু প্রকৃত চার্জের একটা ভ্যালু থাকে। তাহলে ইলেকট্রনের প্রকৃত চার্জের ভ্যালু হচ্ছে 1.60 ইন্টু 10⁻⁻⁹, কিন্তু সামনে কি? নেগেটিভ। প্রোটনের চার্জও প্রায় সেম, জাস্ট সামনে কি হবে? পজিটিভ। আর প্রকৃত ভর, আপেক্ষিক ভর আমরা ইলেকট্রনটাকে উপেক্ষা করি বা শূন্য ধরতে পারি, আর বাকি দুইটার এক করে। কিন্তু এর তো প্রকৃত ভ্যালু আছে। ইলেকট্রন হচ্ছে 9.11 ইন্টু 10⁻⁻28 গ্রাম। আর প্রোটন আর নিউট্রনের প্রায় সেম। প্রোটনের ক্ষেত্রে 1.67 ইন্টু 10⁻24 গ্রাম, আর নিউট্রনের ক্ষেত্রে 1.67 ইন্টু 10⁻24 গ্রাম, সেম। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আগের বই অনুযায়ী বা তোমাদের জানতে হবে, প্রোটনের ক্ষেত্রে 1.673 আর নিউট্রনের ক্ষেত্রে 1.675। ওকে, পারমাণবিক সংখ্যা কাকে বলা হয়? কোন মৌলের একটি পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত যে প্রোটন সংখ্যাটা, যতগুলো প্রোটন থাকে তাকে বলা হয় পারমাণবিক সংখ্যা। আর এই পারমাণবিক সংখ্যা হচ্ছে পরমাণুর আসল পরিচয়। যেমন তোমার নাম দিয়ে তোমার পরিচয়, ঠিক তেমনি প্রোটন সংখ্যাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? বড় হাতের জেড দিয়ে প্রকাশ করি। আর আমাদের এটাও জানতে হবে, প্রতিটা পরমাণুতে যতগুলো প্রোটন থাকবে ততগুলোই বাইরে ইলেকট্রন থাকে। তাহলে প্রোটন 11টা মনে করো আছে, পজিটিভ 11টা, আবার ইলেকট্রনও থাকবে সেম, নেগেটিভ। তাহলে সামগ্রিকভাবে সেটা কি হবে? চার্জ নিরপেক্ষ। ভর সংখ্যা, ভর সংখ্যার আরেকটা নাম কি বলা হয়? নিউক্লিয়ন সংখ্যা। ভর সংখ্যার আরেকটা নাম কি? নিউক্লিয়ন সংখ্যা। এই নিউক্লিয়ন সংখ্যা কাকে বলা হয়? আমাদের যে নিউক্লিয়াসে উপস্থিত যে প্রোটন আর নিউট্রন থাকে, এই দুইটা সংখ্যা যোগফলটাকে বলা হয় ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা। ভর সংখ্যাকে আমরা বড় হাতের এ দিয়ে প্রকাশ করি। যেমন দেখো, এটা হচ্ছে মৌলের প্রতীক। এই প্রতীকের বামে উপরে যে সংখ্যাটা লেখা হয়েছে এটাকে বলা হয় ভর সংখ্যা, আর বামে নিচে যেটা লেখা হয় সেটাকে বলা হয় প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। আর এই দুইটা বিয়োগ করলেই আমরা কি পাবো? এই দুইটা বিয়োগ করলেই আমরা নিউট্রন সংখ্যা পেয়ে যাব। দেন আমাদের জানতে হবে পরমাণুর মডেল। তার মানে পরমাণুটার এই যে 3টা কণিকা কিভাবে থাকে, পরমাণুটার গঠনটা কেমন হয়, এটা নিয়ে আলোচনা করছে বেশ কয়েকজন বিজ্ঞানী, কয়েকটা মডেল দাঁড় করাইছে। তার মধ্যে সর্বপ্রথম যে মডেলটা সেটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল। এটা 1911 সালে তিনি আমাদের মাঝে উপস্থাপন করেন। তিনি 4টা পয়েন্টে তিনি এটা আলোচনা করেন। প্রথম পয়েন্টে তিনি কি বলছেন? প্রতিটি পরমাণুর একটি কেন্দ্র আছে। এই কেন্দ্রে তিনি নাম দিয়েছিলেন নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতরে প্রোটন এবং নিউট্রন থাকবে, নিউক্লিয়াসের বাইরে কে থাকবে? ইলেকট্রন। যেহেতু আপেক্ষিকভাবে ইলেকট্রনের ভর শূন্য ধরা হয়, আপেক্ষিকভাবে ইলেকট্রন কি? শূন্য। তাই নিউক্লিয়াসের ভিতরে যে প্রোটন আর নিউট্রন থাকবে, এই দুইজনের ভরই কি? পরমাণুর পুরো ভরটা বিবেচনা করা হয়। 2 নাম্বার, তিনি বলছেন যে নিউক্লিয়াসটা অত্যন্ত ক্ষুদ্র। নিউক্লিয়াসের বাইরে ও পরমাণুর ভিতরে বেশিরভাগ জায়গায় কি থাকবে? ফাঁকা। তার মানে দেখো, এই যে নিউক্লিয়াসটা মাত্র এতটুক, তার পরমাণুটা তো বিশাল বড়। তার মানে এই যে নিউক্লিয়াসটা পরমাণুর খুব অল্প জায়গা জুড়ে থাকে এবং বেশিরভাগ জায়গায় কি থাকে? ফাঁকা থাকে। সৌরজগতের সূর্যকে কেন্দ্র করে যেমন বিভিন্ন কক্ষপথে অনেকগুলো গ্রহ ঘুরে, এটা তো আমরা জানি, ঠিক তেমনি বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরে। দেখো এরকম, এই যে ইলেকট্রনগুলো কি করতেছে? বিভিন্ন কক্ষপথে ঘুরতেছে। কোন পরমাণু নিউক্লিয়াসে যে কয়টি প্রোটন থাকে নিউক্লিয়াসের বাইরে, ততগুলোই কি থাকবে? ইলেকট্রন থাকবে। তার মানে প্রোটন প্রোটন ইজ ইকুয়াল টু কি? ইলেকট্রন। প্রোটন ইজ ইকুয়াল টু ইলেকট্রন। যতগুলো প্রোটন থাকবে ততগুলোই ইলেকট্রন থাকবে। প্রোটন আর ইলেকট্রনের চার্জ একে অপরের সমান এবং বিপরীত। তার মানে প্রোটন হচ্ছে পজিটিভ আর ইলেকট্রন হচ্ছে নেগেটিভ। তার মানে দুইটা সমান সংখ্যক থাকলে সামগ্রিকভাবে কি হয়ে যাবে? চার্জ শূন্য হয়ে যাবে। ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াসের প্রতি ঋণাত্মক এবং চার্জবাহী ইলেকট্রন এক ধরনের আকর্ষণ বল কাজ করে। আমরা জানি বিপরীত ধর্মী যে চার্জ পরস্পরকে কি করবে? আকর্ষণ করবে। এই আকর্ষণকে বলা হয় কেন্দ্রমুখী। তার মানে মাঝখানে বসে আছে প্রোটন পজিটিভ, আর চারপাশে নেগেটিভ গুলো ঘোরাফেরা করতেছে, তাহলে এরা দুইজন কি কাছাকাছি আসতে চাইবে? তার মানে ইলেকট্রন গুলো সবগুলা প্রোটনের কাছাকাছি আসবে। তাহলে এই যে আকর্ষণ বল কেন্দ্রের দিকে, এটাকে বলা হচ্ছে কেন্দ্রমুখী আকর্ষণ বল। ঠিক আছে। আর এই যে ঘূর্ণনের ফলে
ইলেকট্রনগুলো দূরে সরে যেতে চাইবে, এটাকে এইদিকে যে আকর্ষণ বা ছিটকে যাওয়ার প্রবণতা, এটাকে বলা হচ্ছে কেন্দ্র বিমুখী বল। আর এই কেন্দ্রে আসার প্রবণতা আর কেন্দ্রে থেকে ছিটকে যাওয়ার প্রবণতাটা দুইটা সমান হওয়ার কারণে এইটা বলা যাচ্ছে কি তারা কোনো জায়গায় যাবে না। তার মানে তারা কেন্দ্রের দিকেও আসবে না, কেন্দ্রের বাইরেও যাবে না, সামগ্রিকভাবে তারা নিরপেক্ষ অবস্থান করবে। আর রাদারফোর্ড পরমাণু মডেলটা সৌরজগতের সাথে তুলনা করা হয় কেন? কারণ ওই যে সূর্যের আর গ্রহের সাথে তিনি তুলনা করছেন, তাই তার নাম দেওয়া হয়েছে সোলার সিস্টেম মডেল এবং সৌর মডেল। যেহেতু এই মডেল থেকে তিনি নিউক্লিয়াস আবিষ্কার করছে, তাই এই নামটা দেওয়া হয়েছে নিউক্লিয়ার মডেল। তাহলে রাদারফোর্ড পরমাণু মডেলকে আরো কি কি নামে ডাকা হয়, এই জিনিসগুলো তোমরা একটু পড়বা। এই রাদারফোর্ড পরমাণু মডেল যেমন তিনি মতবাদ দিয়েছিলেন বা মডেল দাঁড় করাইছেন, ঠিক তেমনি এর কিছু সীমাবদ্ধতা আছে। সীমাবদ্ধতা মানে কিছু ভুল ত্রুটি, বা যেটা আমরা পর সংশোধন করতে পারবো। তাহলে তার পয়েন্টও ছিল 4টা, তার সীমাবদ্ধতাও 4টা। চলো আমরা সীমাবদ্ধতা পড়ে ফেলি। তাহলে 1 নম্বর সীমাবদ্ধতা, এই মডেলের কক্ষপথের তিনি আকার বা ব্যাসার্ধ বা আকৃতি কেমন হবে তার কোনো ধারণাই তিনি দিতে পারেননি। সৌরজগতের সাথে যেমন সূর্য এবং গ্রহগুলোর সাথে তিনি খুব ভালো মতো এটা তুলনা করছিলেন। আমরা জানি সূর্য এবং গ্রহগুলো সামগ্রিকভাবে কি থাকে, চার্জ শূন্য থাকে, চার্জ থাকে না। কিন্তু পরমাণুর ইলেকট্রন আর নিউক্লিয়াসের চার্জ অবশ্যই আছে। তাহলে চার্জহীন কোনো কিছুর সাথে চার্জযুক্ত কোনো কিছুর তুলনা করা কি তার সঠিক হয়েছে? না। সেজন্য এটা একটা তার সীমাবদ্ধতা। একের অধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে ইলেকট্রনগুলো কিভাবে নিউক্লিয়াসকে পরিভ্রমণ করবে বা ঘুরবে, এই ধারণা তিনি দিতে পারেননি বা দেননি। তারপরে 4 নাম্বার, ম্যাক্সওয়েল নামক একজন বিজ্ঞানী পদার্থবিদ তিনি একটা তত্ত্ব দাঁড় করাইছিলেন বা প্রমাণ করেছিলেন। তিনি বলছেন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণনের সময় ক্রমাগত ইলেকট্রনগুলো কি করবে, শক্তি হারাতে থাকবে। শক্তি কি করবে, হারাতে থাকবে। তাহলে দেখো এই যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে এই যে ইলেকট্রনটা যদি ঘুরে, তাহলে এ ক্রমাগত শক্তি হারাবে। হারাতে হারাতে এমন এক সময় হবে তার কক্ষপথগুলো ছোট ছোট হতে হতে সে কেন্দ্রে এসে পতিত হবে। কিন্তু বাস্তবিক অর্থে আমাদের কেন্দ্রে কি জিনিসটা আসে না, কেন্দ্রে আসলেই কি হবে, তারা ধ্বংস হয়ে যাবে বা অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে, যা কখনোই ঘটে না। তাই বলা যায় ম্যাক্সওয়েলের তত্ত্ব যদি ঠিক থাকে বা প্রমাণিত হয়েছে, সেই অনুযায়ী রাদারফোর্ডের পরমাণু মডেল সঠিক নয়। এই যে তার কিছু সীমাবদ্ধতা ছিল, এই সীমাবদ্ধতা সংশোধন করে বিজ্ঞানী নিলস বোর 1913 সালে একটা মডেল দাঁড় করান, সেটাকে বলা হয় বোরের পরমাণু মডেল। তিনি 3টা পয়েন্টে এটা আলোচনা করেন। যা যা সীমাবদ্ধতা ছিল সেগুলাকে ওভারকাম করে তিনি কিভাবে মডেলটা দাঁড় করায়, চলো পড়ি। পরমাণুতে যে সকল ইলেকট্রন থাকে সেগুলোকে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইচ্ছা মতো ঘুরবে না। কি করবে, নির্দিষ্ট কোনো ব্যাসার্ধের অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে সেগুলো ঘুরবে। এবং এই যে নির্দিষ্ট কক্ষপথগুলো তিনি বলেছিলেন প্রধান কক্ষপথ বা শক্তি স্তর বা শেল বা অরবিট বা স্থির কক্ষপথও বলা যায়। তার মানে অনেকগুলো নামে অভিহিত করা যায়। এবং স্থির কক্ষপথ ঘোরার সময় ইলেকট্রনগুলো কোনরূপ শক্তি শোষণ বা বিকিরণ করবে না। তার মানে তারা কোনো একটা কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরবে, চুপচাপ তারা ঘুরবে, তারা কোনো শক্তির পার্থক্য ঘটাবে না। আর এই কক্ষপথটাকে আমরা ছোট হাতের এন দিয়ে প্রকাশ করি, মানে ন্যাচারাল নাম্বার বা সাধারণ সংখ্যা। এন এর মান যে কোনো কিছু হইতে পারে, স্বাভাবিক পূর্ণ সংখ্যা। তাহলে আমরা বলতে পারি প্রথম যে এন এর মান 1 হবে, মানে 1 নম্বর কক্ষপথ, এটা 1 নম্বর কক্ষপথ। যদি আরো একটা কক্ষপথ আসে, এটাকে বলবো আমরা এন এর মান 2, তার মানে দ্বিতীয় কক্ষপথ। ঠিক তেমনি প্রথম কক্ষপথের নাম তিনি বলছিলেন কে, 2 নাম্বার বলছেন এল, 3 নাম্বার বলছেন এম, 4 নাম্বার তাহলে এন হবে। এভাবে করে কক্ষপথগুলোর তিনি নামকরণ করেছেন। 2 নম্বর পয়েন্ট, তিনি বোর পরমাণু মডেল শক্তি স্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগ সম্পর্কে ধারণা দেন। তাহলে আমরা জানি যে এই যে এখানে মাঝখানে তোমার নিউক্লিয়াস আছে, নিউট্রন আর প্রোটন। এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে ইলেকট্রন ঘুরবে নির্দিষ্ট একটা ব্যাসার্ধ মেনটেন করে ঘুরবে, এবং তার তো একটা গতি আছে, ইলেকট্রনের একটা সিম্পল একটা ভর আছে, আমরা তো পড়ে আসছি বক্সে। তাহলে তার একটা কৌণিক, একটা ভর, একটা বেগ আছে, এই তিনটাকে একত্রে বলা হয় কৌণিক ভরবেগ। তাহলে এই কৌণিক ভরবেগের সূত্র কি, mvr = nh/2π। এই m হচ্ছে ইলেকট্রনের ভর, যেটা আমরা আগেই পড়ে এসেছি। যদি গ্রামে বলো -28 গ্রাম, আর যদি কেজিতে বলো তাহলে -31 কেজি। আর হচ্ছে ইলেকট্রন যে কক্ষপথে ঘুরতেছে সেই কক্ষপথের ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ আমরা কি দিয়ে প্রকাশ করি, ব্যাসার্ধ তোমার দেওয়া থাকবে। ভি হচ্ছে গতিবেগ, ইলেকট্রনটা কোন গতিতে ঘুরতেছে তার বেগ। এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, খুবই ইম্পর্টেন্ট। এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক 6.626 × 10⁻34 মিটার স্কয়ার কেজি পার সেকেন্ড, খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখা লাগবে। এন হচ্ছে প্রধান শক্তি স্তর বা কোয়ান্টাম সংখ্যা, তার মানে কত নম্বর কক্ষপথে ঘুরতেছে তাই হচ্ছে এন। তাহলে তোমার কোনো একটা মডেল দিয়ে তোমাকে যদি বলে, এই যে মনে করো এটা একটা মডেল,
এই মাঝখানে হচ্ছে এটা নিউক্লিয়াস, তাহলে এটার মান হচ্ছে n এর মান 3। তাহলে এখানে কোনো যদি একটা ইলেকট্রন থাকে, এই ইলেকট্রনের কৌণিক ভরবেগ তোমাকে বের করতে দিতে পারে। তাহলে তুমি দেখো n এর মান, তুমি তো জানো কৌণিক ভরবেগ mvr, তাহলে n এর মান তুমি বসাবা 3, h এর মান তুমি তো মুখস্থ 2 পাই, তাহলে পাই এর মানও তো তুমি জানো 3.1416, তাহলে তুমি ইজিলি বের করতে পারবা। এটা গ নাম্বারে আসবে। 3 নম্বর পয়েন্ট, কোনো প্রধান শক্তি স্তরে ঘূর্ণনের সময় ইলেকট্রন কোনো শক্তি শোষণ বা বিকিরণ করে না। নর্মালি ঘোরার সময় কোনো শক্তি শোষণ বা বিকিরণ করবে না, কিন্তু ইলেকট্রন যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যেতে চাইবে তখন তাকে শক্তি শোষণ করতে হবে। তার মানে কেউ যদি নিচ থেকে উপরের দিকে উঠতে চায় তাহলে তাকে শক্তি শোষণ করতে হবে। যেমন দেখো, এই যে এই ইলেকট্রনটা নিচের কক্ষপথ থেকে উপরের কক্ষপথে লাফায় যেতে চাচ্ছে, তার মানে তাকে কি বেশি শক্তি নিয়ে উপরে উঠতে হবে, তাই তাকে শক্তি শোষণ করতে হবে। কিন্তু আবার কেউ যদি উপরের শক্তি স্তর থেকে নিচের দিকে নামতে চায় তাহলে তাকে শক্তি আর দেওয়া লাগবে না, সে নিজে থেকে শক্তি আরো বের করে দিবে। এটাকে বলা হয় শক্তি বিকিরণ। তাহলে নিচের কক্ষপথ থেকে উপরের কক্ষপথে গেলে শক্তির শোষণ হয়, আর উপরের থেকে নিচে গেলে শক্তির বিকিরণ হয়। আর এটারই একটা সূত্র দেওয়া আছে, h nu is equal to hc by lambda। c হচ্ছে এখানে আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, আর ভি হচ্ছে এর কম্পাঙ্ক, ভি না, এটাকে বলা হয় নিউ। নিউ এর একক হচ্ছে হার্জ বা পার সেকেন্ড। ল্যামডা, ল্যামডা মানে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, এটার একক হচ্ছে মিটার। আর ইলেকট্রন শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যাবার সময় যে আলোটা বিকিরণ করে বা শক্তি বিকিরণ করে, এটা যদি আমরা প্রিজমের মধ্যে ফেলি বা পাস করি তাহলে দেখা যায় অনেকগুলো পারমাণবিক বর্ণালী সৃষ্টি হয়। তার মানে এই যে আলোর যে ঝটা এটা তৈরি হবে। বোঝা গেছে? সাফল্য নিয়ে আমাদের কিছু পড়তে হবে না, এরও কিছু সীমাবদ্ধতা আছে, তার মানে কিছু ত্রুটি আছে। তাহলে বোর মডেলের সাহায্যে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করা যায়, কিন্তু একাধিক ইলেকট্রন হইলে সেটা কেমন হবে তার ব্যাখ্যা করা যায় না। বোরের পারমাণবিক মডেল অনুসারে এক শক্তি স্তর থেকে ইলেকট্রন অন্য শক্তি স্তরে গমন করলে পারমাণবিক বর্ণালীতে একটি মাত্র রেখার কথা বলা হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে এটা পরীক্ষা করলে দেখা যায় যে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র রেখার সমষ্টি পাওয়া যায়। তাহলে এই অনুযায়ী মতবাদটা কি সঠিক না বলা যায়? বোরের পরমাণুর মডেল অনুসারে পরমাণুতে শুধু বৃত্তাকার কক্ষপথের কথা বলা হয়েছে, কিন্তু পরবর্তীতে প্রমাণিত হয় যে এই কক্ষপথগুলো শুধু বৃত্তাকারই হয় না, উপবৃত্তাকার, গোলাকার ইত্যাদিও হইতে পারে। এখন আমরা জানবো পরমাণু শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস। তাহলে ইলেকট্রন বিন্যাস কিভাবে করে? তাহলে বোরের যে মডেলটা আমরা শিখছি সেখানে শক্তি স্তরের কথা বলা হয়েছে, তাকে বলা হয় প্রধান শক্তি স্তর। এর মান হচ্ছে এন, এন এর মান যে কোনো পূর্ণ সংখ্যা হইতে পারে। আর প্রতিটি শক্তি স্তরে সর্বোচ্চ যে ইলেকট্রন ধারণ ক্ষমতা এটা 2n² সূত্র মেনে চলে। তার মানে একটা প্রধান কক্ষপথে কতগুলো ইলেকট্রন ধরবে তা এই সূত্র দিয়ে তুমি বের করতে পারবা। যেমন n এর মান যদি 1 হয় তাহলে 2n² সূত্র করলে তার প্রথম কক্ষপথে সর্বোচ্চ ধরতে পারবে 2টা, n এর মান 2 হলে দ্বিতীয় কক্ষপথে ধরতে পারবে টোটাল 8টা, n এর মান 3 হলে ধরতে পারবে 18টা, n এর মান যদি 4 হয় তাহলে ধরতে পারবে কত? 32টা। এভাবে করেই তুমি সূত্র দিয়ে বের করতে পারবা। কিন্তু এখানে কিছু কথা আছে, যেমন এই যে তোমার 1 থেকে 18 পর্যন্ত যে মৌলগুলো তুমি জানো যে প্রথম কক্ষপথে ধরে 2টা, দ্বিতীয় কক্ষপথে ধরে 8টা, তৃতীয় কক্ষপথে ধরে 18টা। কিন্তু এই যে পটাশিয়ামের ক্ষেত্রে তুমি চিন্তা করো 19তম যে ইলেকট্রনটা সেটা থাকার কথা ছিল কোথায়? এই 3 নম্বর কক্ষপথে, কিন্তু তো 3 নম্বর কক্ষপথে যায় না, সে কোথায় চলে যায়? ইলেকট্রন বিন্যাস করলেই আমরা দেখতে পাবো সে চলে যায় 3 নম্বর কক্ষপথে বাইরে। ঠিক আছে? সেজন্যই এই 19 এবং 20 নম্বর কক্ষপথ তৃতীয় শক্তি স্তরকে অপূর্ণ রেখে চতুর্থ শক্তি স্তরে চলে যায়। তার মানে 3 নম্বরে থাকার কথা ছিল, তারা চলে গেছে চতুর্থ মানে 4s এ চলে যায়। তাহলে এরা কি 2n² সূত্র মেনে চলে? তাহলে এরা 2n² সূত্র মেনে চলে না। এখান থেকে বা এই কনসেপ্ট দিয়ে গ অথবা ঘ নাম্বার সিকিউ আসবে। উপশক্তি স্তরের ধারণা, প্রতিটা শক্তি স্তরে আবার কিছু উপশক্তি স্তর থাকে যেগুলোকে আমরা ছোট হাতের এল চিহ্ন দ্বারা প্রকাশ করি। আর এল এর মান কি হয়? এল এর মান হয় 0 থেকে n-1 পর্যন্ত। আর এল এর উপরে ভ্যালুর উপরে ভিত্তি করে আমরা অরবিটাল বা উপশক্তি স্তর চিহ্নিত করি। আর অরবিটাল কতগুলো আছে? এস, পি, ডি, এফ, 4টা। ঠিক আছে? তো আমরা এটা সংক্ষেপে মনে রাখতে পারি, যত নম্বর কক্ষপথ ততটি উপশক্তি স্তর আছে, যত নম্বর কক্ষপথ ততটি উপশক্তি স্তর। তার 1 নম্বর কক্ষপথ একটি আছে এবং এটা শুরু হবে 0 থেকে। শুরু হবে কি? 0 থেকে। তাহলে 0 থেকে শুরু হলে শুধু 0 আছে, আর 0-র জন্য মান হয় কি? s। তাহলে l এর মান যদি 0 হয় সেই অরবিটালটার নাম কি? s। l এর মান যদি 1 হয় সেই অরবিটাল নাম কি? p। l এর মান যদি 2 হয় তার নাম কি? d। l এর মান যদি 3 হয় তার নাম হচ্ছে f।
এভাবে করে আমাদের অরবিটালগুলো হয়। তাহলে দেখো n এর মান 2 তার মানে দুইটা থাকবে 0 এবং 1, l এর মান 3 তার মানে তিনটা থাকবে 0 1 2, n এর মান 4 তার মানে চারটা থাকবে 0 1 2 3, n এর মান 5 তার মানে পাঁচটা থাকবে 0 1 2 3 4। এভাবে করে আমাদের মনে রাখতে পারি। আর আমরা জানি এই যে প্রতিটা অরবিটাল আছে, এই যে প্রত্যেকটা অরবিটালে ধরতে পারে সর্বোচ্চ দুইটা করে ইলেকট্রন। তাহলে এখন দেখো প্রতিটা অরবিটালে ইলেকট্রন সংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছে 2 × 12 + 1, 2 × 12 + 1। এই সূত্র দিয়ে আমরা এটা নির্ণয় করতে পারি। আচ্ছা, এইখান থেকেও এই বক্সটা পড়লে খুবই ভালো, এই বক্সটা জানলেই হবে। যেমন 1 নম্বর কক্ষপথে এল এর মান কি, শুধু একটা 0। এই 0 এল এর মান হওয়ার কারণে এটা হচ্ছে এস। এই এসটা কত নম্বর কক্ষপথের, 1 নম্বর, তাই 1s। এবং এখানে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন ধরতে পারবে, দুইটা, এবং টোটাল হচ্ছে দুইটা। যেমন 2 নম্বর কক্ষপথের জন্য 0 হইলে s, 2s এবং দুইটা ইলেকট্রন ধরে। 1 যখন হবে তার অরবিটাল নামটা হবে p, তার মানে 2p। আর 2p তে তোমার তিনটা অরবিটাল বা উপশক্তি স্তর আছে, তার মানে টোটাল থাকবে 6টা ইলেকট্রন এবং সামগ্রিক ইলেকট্রন থাকবে 8টা। এভাবে করে সবগুলো তুমি নিজে প্র্যাকটিস করতে পারবা। এই পরমাণুর যে ইলেকট্রন বিন্যাসের নীতি, এই নীতি আছে টোটাল 3টা। এই 3টা কি, পাউলির বর্জন নীতি, আউফবাউ নীতি আর হচ্ছে হুন্ডের নীতি। পাউলির বর্জন নীতি কি, এটা ব্যাখ্যা করা হয় কোয়ান্টাম সংখ্যা নিয়ে। প্রধান কোয়ান্টাম সংখ্যা মোট টোটাল তোমার 4টা কোয়ান্টাম সংখ্যা আছে। এই 4টা কোয়ান্টাম সংখ্যার মান কখনোই সমান হইতে পারে না। এটাই হচ্ছে পাউলির বর্জন নীতি। এ সম্পর্কে যদি তোমরা ডিটেলস জানতে চাও তাহলে ইউটিউব চ্যানেলে তোমরা আমার এই ভিডিও পেয়ে যাবা, অধ্যায় ভিত্তিক ভিডিওগুলোতে তোমরা এটা পেয়ে যাবা, সেটা দেখে নিও। আউফবাউ নীতি, আউফবাউ নীতি কি বলেছেন, তিনি বলেছেন যে যে ইলেকট্রনগুলো প্রবেশ করবে সেটা আগে কম শক্তির ইলেকট্রন, মানে কম শক্তির কক্ষপথে আগে প্রবেশ করবে, তারপরে উচ্চ শক্তিতে যাবে। এটা হচ্ছে আউফবাউ নীতি। তারপরে হুন্ডের নীতি কি বলেছে, হুন্ডের নীতি বলছে ওই যে অরবিটাল গুলো থাকে, এই অরবিটাল গুলোতে আগে বিজোড়ভাবে ইলেকট্রন প্রবেশ করবে, তারপরে যদি আরো ইলেকট্রন থাকে তারপরে তারা জোড় বাঁধবে। বুঝতে পারছো, এটাকে বলা হচ্ছে হুন্ডের নীতি। তো এই যে আউফবাউ নীতিটা এখানে ব্যাখ্যা করা আছে, যে অরবিটালের শক্তি কম সেই অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে, আর যার শক্তি বেশি হবে তাকে পরে ইলেকট্রন ঢুকবে। আর এই শক্তিটা নির্ণয় করতে পারি n + l। যেমন আমরা এখান থেকে একটা কোশ্চিন পাই, সেটা হচ্ছে ধরো 3d আর 4s, এই দুইটার মধ্যে কোনটাতে ইলেকট্রন আগে প্রবেশ করবে। তাহলে তোমাকে আগে শক্তি নির্ণয় করতে হবে। তাহলে n + l হচ্ছে শক্তি নির্ণয়ের সূত্র। তাহলে 3d এর জন্য তোমার কত হবে, n এর মান 3 আর d এর জন্য কত, 2, তার মানে 5। আর 4s এর জন্য তুমি যদি বের করো তাহলে 4 প্লাস s এর জন্য 0, তার মানে 4। তার মানে তোমার শক্তি কোনটা হচ্ছে, শক্তি কম হচ্ছে 4s এ। তার মানে 4s এ আগে ইলেকট্রন ঢুকবে, তারপরে ঢুকবে 3d তে। বুঝা গেছে? তাহলে এভাবে করেই তোমার ইলেকট্রন বিন্যাস করা হয় আউফবাউ নীতি অনুসারে। এই আউফবাউ নীতির ক্রমবর্ধমান এই যে এখানে দেওয়া আছে, অথবা তোমরা এইভাবে করতে পারো, প্রথমে 1s এ ঢুকবে, তারপরে 2s এ ঢুকবে, তারপরে 2p, তারপরে 3s, তারপরে 3p 4s, তারপরে 3d 4p 5s, তারপরে 4d 5p 6s, তারপরে এভাবে করে কৌণিক বেগে বা কৌণিক ভাবে এটা আমরা বাচ্চা ভাবে বের করতে পারি। তারপরে আমাদের ইলেকট্রন বিন্যাসের কিছু ব্যতিক্রম নিয়ম আছে। ব্যতিক্রম নিয়ম কেন হয়, তুমি নর্মালি চিন্তা করো, এই যে ক্রোমিয়াম, যদি আমরা নর্মাল ইলেকট্রন বিন্যাস করি তাহলে ইলেকট্রন বিন্যাস হওয়ার কথা ছিল শেষে এরকম। তার মানে ডি তে 4টা ইলেকট্রন, 4s এ 2টা ইলেকট্রন। ঠিক আছে, এমন হওয়ার কথা ছিল। কারণ কি, কারণ হচ্ছে 4s এ আগে ইলেকট্রন প্রবেশ করবে, কারণ ডি এর শক্তি 4s এর থেকে বেশি, তাই 4s এ আগে প্রবেশ করবে। তার 4s পূরণ করে তারপর তো ডি তে যাবে। কিন্তু এখানে ব্যতিক্রম কেন হয়, কারণ এই যে ডি অরবিটাল অথবা পি অরবিটাল সবসময় চায় যে কোনো কক্ষপথটা অর্ধপূর্ণ অথবা পরিপূর্ণ থাকতে, অর্ধপূর্ণ অথবা পরিপূর্ণ। কেন পরিপূর্ণ থাকলে কি হবে, সুস্থিতিশীল থাকতে হবে। তো এই সুস্থিতিশীলতা অর্জনের জন্য সে 4s ইলেকট্রন বা 4s থেকে একটা ইলেকট্রন নিয়ে সে 3dটা ফুলফিল করে ফেলে বা অর্ধেক করে ফেলার ট্রাই করে। এই যে অর্ধপূর্ণ বা পরিপূর্ণ করার যে সুস্থিতিশীলতা অর্জন করার যে প্রবণতা, এর কারণে ক্রোমিয়াম আর কপার এই দুইটার ইলেকট্রন বিন্যাস কি হয়, ব্যতিক্রম হয়। তাহলে এই যে কপার, এই কপারেরটা দেখলেই বুঝতে পারবা যে কপারে নর্মালি হওয়ার ছিল এরকম, কিন্তু এই যে সুস্থিতিশীলতা অর্জনের জন্য এটা পরিপূর্ণ করে ফেলে, আর ক্রোমিয়ামের অর্ধপূর্ণ করে ফেলে। এই দুইটা খুবই ইম্পর্টেন্ট। আইসোটোপ, আইসোটোপ কাকে বলে, যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান, কি সংখ্যা সমান, প্রোটন সংখ্যা, আর ভর সংখ্যা নিউট্রন সংখ্যা ভিন্ন হবে, তাদের পরস্পরকে বলা হয় আইসোটোপ। এই আইসোটোপ, হাইড্রোজেনের টোটাল আছে 7টি,
কিন্তু প্রকৃতিতে পাওয়া যায় মাত্র 3টি, আর বাকিগুলো ল্যাবরেটরি বা গবেষণাগারে তৈরি করা যায়। এই 3টা প্রকৃতির যে হাইড্রোজেনের আইসোটোপ সেগুলোর নাম জানতে হবে। যেমন এই যে দেখো হাইড্রোজেন 1 1, তাহলে প্রোটন সংখ্যা দেখো সবগুলোরই সেম না, 1 1 1, কিন্তু এদের ভর সংখ্যা আলাদা। আর বিয়োগ করে দেখো নিউট্রন সংখ্যাও আলাদা, তাই এই যে দেখো নিউট্রন সংখ্যাও আলাদা, সেজন্য এরা পরস্পর আইসোটোপ। ঠিক আছে, আর আইসোটোপে যেহেতু প্রোটন সংখ্যা সেম থাকে তাহলে একই পরমাণুর মধ্যে জিনিসগুলো ঘটে। তাহলে এক ভর বিশিষ্ট যে হাইড্রোজেন সেটাকে বলা হয় প্রোটিয়াম, 2 বিশিষ্ট ডিউটেরিয়াম, 3 বিশিষ্ট টিট্রিয়াম, এভাবে করে পড়তে হবে। আপেক্ষিক ভর বা পারমাণবিক ভর কিভাবে নির্ণয় করে? সূত্র হচ্ছে, কোনো মৌলের যদি আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে চাও, সেই মৌলটার একটা পরমাণুর ভর তোমাকে জানতে হবে, ভাগ করতে হবে 12 আইসোটোপের, মানে কার্বন যে 12 নম্বর আইসোটোপ, এই পারমাণবিক ভরের 12/1 আর এর ভ্যালুটা একদম আমাদের মুখস্থ করতে হবে। এর ভ্যালুটা একটা প্রোটনের ভ্যালুর সমান, এই যে 1.66 × 10⁻24, 1.66 × 10⁻24 গ্রাম। এটা দিয়ে ভাগ করলেই তুমি কি পেয়ে যাবে? আপেক্ষিক পারমাণবিক ভর। তাহলে এই সমীকরণ থেকে তুমি যে কোনো এমসিকিউ সলভ করতে পারবা। তোমার যদি একটি পরমাণুর ভর দেওয়া থাকে, তোমার তো এটা মুখস্থ, তাহলে তুমি আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে পারবা। যদি আপেক্ষিক পারমাণবিক ভর তোমার জানা থাকে, তাহলে একটি পরমাণুর ভর নির্ণয় করতে পারবা। এখান থেকে এভাবে কোশ্চেন আসবে। দেন আইসোটোপের শতকরা হার থেকে তোমার মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর কিভাবে নির্ণয় করা যায়? তাহলে নর্মালি এর সূত্রটা আগে আমাদের জানতে হবে। তোমার আইসোটোপের শতকরা পরিমাণ দেওয়া আছে এবং তার কি দেওয়া আছে? তার ভর দেওয়া আছে। যেমন মনে করো আমরা যদি ধরি এই যে ক্লোরিন 35, তার মানে ক্লোরিনের ভর হচ্ছে 35 এবং সেটা প্রকৃতিতে পাওয়া যায় কতটুকু? 75%। আর ক্লোরিন হচ্ছে 37 আইসোটোপ, এটা কতটুকু থাকে? 25%। তাহলে আমাদের এখন বের করতে হবে আপেক্ষিক পারমাণবিক ভর। তো এটার সূত্র কি? এটার সূত্র আমরা মনে রাখি, আপেক্ষিক পারমাণবিক ভর আমি এভাবে পড়াই। তাহলে প্রথম আইসোটোপের পার্সেন্টেজ গুণন প্রথম আইসোটোপের ভর প্লাস দ্বিতীয় আইসোটোপের পার্সেন্টেজ গুণন দ্বিতীয় আইসোটোপের ভর। এভাবে করে যতগুলো থাকবে তুমি ততগুলো দিয়ে বসাবা, নিচে ডিভাইড বাই 100, তাহলে করলেই তোমার হয়ে যাবে। তাহলে এখন দেখো এই যে ক্লোরিনের এখন আপেক্ষিক পারমাণবিক ভর যদি আমরা নির্ণয় করি, এই যে ক্লোরিনের পার্সেন্টেজ 75% গুণন তার ভর, এই যে প্লাস চিহ্ন দিয়ে এই দ্বিতীয়টার যে ভর গুণন দ্বিতীয়টার পার্সেন্টেজ ডিভাইড বাই 100 করলেই তুমি পেয়ে যাবা। এভাবে করে আমরা করতে পারি। আর এই যে ভর নির্ণয়, এখন এই যে তোমার দুইটা আইসোটোপের দেখো ভর দেওয়া আছে এবং আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া আছে, পার্সেন্টেজ কি দেওয়া আছে? না। এখন তোমাকে পার্সেন্টেজ নির্ণয় করতে হতে পারে, এটাও সোজা, এটা রিভার্স প্রসেস। তাহলে তুমি এখন বলতে পারো না এই কপার 63 কে তুমি x% ধরে নিতে পারো, আর এই কপার তাহলে কি হবে? দুইটা মিলেই তো 100%, তাহলে এটা কি হবে? 100 - x%, বলতেই পারি। এই যে দেখো কপারের একটা হচ্ছে x% ধরে নিচ্ছে আর একটা হচ্ছে 100 - x, তাহলে তুমি ওই নর্মাল সূত্র দিয়ে এখন বসাই দাও। তাহলে ওই যে পার্সেন্টেজ গুণন তার ভর প্লাস ওই যে পার্সেন্টেজ গুণন তার ভর ডিভাইড বাই 100 করে নিয়ে ক্যালকুলেশন করে তুমি x এর ভ্যালু বের করবা। একটার যদি x এর ভ্যালু পেয়ে যাও, পরেরটা কি 100 থেকে বিয়োগ দিলেই তুমি পেয়ে যাবা হলো। তাহলে এইভাবে করে আমরা পার্সেন্টেজ নির্ণয় করতে পারবো। আপেক্ষিক পারমাণবিক ভর কিভাবে নির্ণয় করে? যে কোনো একটা যৌগ যদি তোমার দেওয়া থাকে, তোমার পরমাণুর ভর জানলেই তুমি সেটার আণবিক ভর বের করতে পারবা। যেমন তোমার নর্মালি যদি দেওয়া থাকে যে সোডিয়াম ক্লোরাইড, এটা বের করো, তাহলে সোডিয়ামের ভর কত তোমাকে জানতে হবে, সোডিয়াম 23, ক্লোরিন কত এটা বের করলে তুমি দুইটা যোগ করে দিবা, শেষ। যেমন তুমি যদি পানি নির্ণয় করতে চাও, তাহলে হাইড্রোজেন কত? 1, কয়টা আছে? 2টা, প্লাস অক্সিজেন কত? 16 করে দিলে তুমি বের করে ফেলবা 18। এভাবে করলেই তুমি আণবিক ভর বের করতে পারবা। তেজস্ক্রিয় আইসোটোপ কাকে বলে? কিছু কিছু আইসোটোপ আছে যাদের নিউক্লিয়াস থেকে স্বতঃস্ফূর্তভাবে কিছু রশ্মি বের হয়, নাম কি? আলফা, বিটা এবং গামা রশ্মি। এই রশ্মিগুলো খুব ক্ষতিকারক। যে মৌলের এই আইসোটোপ তেজস্ক্রিয় রশ্মি নিঃসরণ করে বা বের করে বা নির্গত করে তাদেরকে বলা হয় তেজস্ক্রিয় আইসোটোপ। পৃথিবীতে এ পর্যন্ত আবিষ্কার হয়েছে বা পাওয়া যায় কতগুলো? 3000-এরও বেশি। এই আইসোটোপগুলো দিয়ে অনেক আবার আমাদের ভালো কাজেও ব্যবহার করা যায়, যেমন চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা যায়, যেমন রোগ নির্ণয়ে কি কি ভাবে ব্যবহার করা যায়। আইসোটোপ ব্যবহার করে রোগীর আক্রান্ত যে স্থানটা সেটা ছবি তোলা যায়। যেমন ইনজেকশনের মাধ্যমে তেজস্ক্রিয় আইসোটোপ টেকনেশিয়াম 99 যদি শরীরে প্রবেশ করানো যায়, নির্দিষ্ট স্থানে জমা হয়ে সেখানে গামারশ্মি নির্গত করে এই গামারশ্মি শনাক্তকরণের মাধ্যমে সেই স্থানের ছবি তোলা যায়। আর এর লাইফ টাইম মানে 6 ঘন্টা, তার মানে এ দেহেতে 6 ঘন্টা পর্যন্ত কাজ করে। রোগ নিরাময়ে ব্যবহার করা যায়, মানে রোগটা একেবারে সেরে ফেলার জন্য ব্যবহার করা যায়। যেমন আমাদের কিছু থাইরয়েড ক্যান্সার হয়, মানে আমাদের থাইরয়েড যে গ্রন্থি আছে সেই গ্রন্থিতে ক্যান্সার কোষ বিদ্যমান থাকলে তখন আমরা আয়োডিন 131 নামক যে আইসোটোপ আছে এই আইসোটোপ ব্যবহার করে আমরা এটাকে নির্মূল করতে পারি।
এছাড়াও কোবাল্ট-60 যে আইসোটোপ আছে এখান থেকে নির্গত গামা রশ্মি ক্যান্সারের কোষকলাকে ধ্বংস করতে সক্ষম। এছাড়াও লিউকোমিয়া বা ব্লাড ক্যান্সার, রক্তের যে ক্যান্সার, ফসফেট-32 ব্যবহার করে আমরা সেরে ফেলতে পারি। কৃষিক্ষেত্রেও ব্যবহার করা যায় ফসলের পুষ্টি নির্ণয় করতে ইত্যাদি। এমন মনে করো আমাদের ফসল তৈরিতে বাধা দেয় কি? ফসল তৈরিতে অনেক কিছুই বাধা দেয়, যেমন আগাছা, কীটনাশক বা কীটপতঙ্গ ইত্যাদি। তো এই জিনিসগুলো আমরা অতিরিক্ত সার ব্যবহার করি বা কীটনাশক ব্যবহার করি, এগুলো ব্যবহার না করে আমরা তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে উদ্ভিদকে আমরা এই কাজে হেল্প করতে পারি। এছাড়া এটা জানতে হবে গাইগার মুলার কাউন্টার ব্যবহার করে আমরা তেজস্ক্রিয় রশ্মি শনাক্ত এবং পরিমাপ করতে পারি। তার মানে তুমি এই যন্ত্রের সাহায্যে তেজস্ক্রিয়তা পরিমাপ করতে পারবা। ক্ষতিকর পোকামাকড় নিধন করতে পারো, যেমন ওই যে কীটনাশক ব্যবহার করে আমরা পোকামাকড়ের সাথে ধ্বংস করি। তো তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে তুমি এই কতটুকু লাগবে, কতটুকু পরিমাণ দিলে পোকামাকড় নিধন হবে সেটা আমরা নির্ণয় করতে পারি। ফসলের মান উন্নয়ন করা যায়, বিদ্যুৎ উৎপাদন করা যায়, যেমন কিছু নিউক্লিয়াস ভেঙে ভেঙে বিক্রিয়া করে প্রচুর পরিমাণে তাপশক্তি বা বিদ্যুৎ তৈরি করা যায়, এটাকে বলা হয় নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া। এই তাপশক্তি দিয়ে বিদ্যুৎ উৎপাদন